আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত বা সার্কেল। মূলত আলোচ্য বিষয়ের আগে আমাদের বুঝতে হবে বৃত্ত জিনিসটা কি। আমি সংজ্ঞা বলছি, তারপর চিত্রের মাধ্যমে দেখাবো। সংজ্ঞাটা হচ্ছে যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে যদি আবার ওই স্থানে ফেরত এসে যে ক্ষেত্র তৈরি করে একে বৃত্ত বলে। ব্যাপারটা কি বললাম খেয়াল করেন। মনে করেন নির্দিষ্ট একটি বিন্দু, এই একটি বিন্দু সাপোজ, এই বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু যাত্রা একটা পথ থেকে যাত্রা শুরু করছে, মানে একটা পথ থেকে যাত্রা শুরু করে আবার ওই স্থানে যদি ফেরত আসে, তাহলে যে চিত্র অঙ্কন হবে সেটাকে কি বলে? বৃত্ত। খেয়াল করেন চিত্রের মাধ্যমে দেখায়। এই হচ্ছে আপনার নির্দিষ্ট সেই বিন্দুটা, মনে করেন এই একটি নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু নির্দিষ্ট একটা দূরত্ব, মনে করেন এই বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব, এই নির্দিষ্ট বিন্দুতে এই বিন্দুতে পুরো পথে ঘুরে কি আবার ওই পথে আসছে না, ওই একই স্থানে আসছে। এই যে দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব সেটা কি সবসময় সমান থাকবে। এই যে বৃত্ত অঙ্কন হলো, এই চিত্র অঙ্কন হলো, এই চিত্রটার নাম হচ্ছে বৃত্ত। কি শিখলাম? বৃত্ত। বৃত্ত। এই বৃত্তের ছয়টা জিনিস আমরা শিখবো, মৌলিক যে ছয়টা জিনিস। কয়টা শিখবো? ছয়টি অংশ শিখবো। ছয়টি অংশ। এই ছয়টি অংশের মধ্যে কি কি আছে স্যার? একটা হচ্ছে এই বৃত্তের ব্যাস আছে। বৃত্তের কি আছে? ব্যাস আছে। বৃত্তের একটি ব্যাসার্ধ আছে। বৃত্তের কি আছে? নির্দিষ্ট একটি ব্যাসার্ধ আছে। এই বৃত্তের জ্যা আছে। কি আছে? জ্যা আছে। আরেকটা আছে কি? নির্দিষ্ট একটি কেন্দ্র আছে এই বৃত্তে। এই বৃত্তের নির্দিষ্ট কি আছে? ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জ্যা আছে, কেন্দ্র আছে, পরিধি আছে। আরেকটা কি আছে? পরিধি আছে। কয়টা হয়েছে দেখেন? পাঁচটা হয়েছে। আরেকটা হচ্ছে এই বৃত্তের একটি নির্দিষ্ট চাপ আছে। কি আছে? চাপের দৈর্ঘ্য বা চাপ আছে। চাপের দৈর্ঘ্য বা চাপ, যেটা খেয়াল করেন না কেন। এই ছয়টা জিনিস আমরা এখন শিখবো এখানে। ভাই প্রথমত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে বৃত্তটা অঙ্কন করলেন আপনি, এই যে পুরো পথটা ঘুরে ঘুরে কি আবার নির্দিষ্ট পথে আসছে না, এই যে দূরত্ব, এই পুরো ক্ষেত্রটাকে, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে পরিধি। এই পরিধির নির্ণয় সূত্র হচ্ছে 2πr। কি পরিধির ব্যাপারটা কি ছিল? নির্দিষ্ট ওই যে বিন্দু ছিল, ওই বিন্দুটা কি পুরো পথ ঘুরে কি আবার ওই বিন্দুতে আসছে, কিন্তু এই যে বিন্দুটা, এই যে পরিধি অঙ্কন হলো কাকে কেন্দ্র করে? এই যে বিন্দুটাকে, এই বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্র। তার মানে কি? পরিধি মানে ওই যে নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে ক্ষেত্র অঙ্কন হচ্ছে, তার মানে কি এই যে নির্দিষ্ট যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছিল ওই কেন্দ্র বিন্দুকে বলা হচ্ছে কেন্দ্র। তার মানে কেন্দ্র বিষয়টা বোঝা গেছে। এখন আসেন ভাই জ্যা। জ্যা হচ্ছে এই বৃত্তের যে বৃত্ত, এই যে একটা বৃত্ত খেয়াল করেন, এই যে আপনার মনে করেন একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ব্যতীত মানে এই যে পরিধি, এই পরিধির যে দূরত্ব, এইখান থেকে এই মধ্যবর্তী যে দূরত্ব এ বি, এই দূরত্বকে বলা হচ্ছে এই দূরত্বকে বলা হচ্ছে জ্যা। তার মানে কি? জ্যা একটি বৃত্তের অনেকগুলো থাকতে পারে। এই দিক দিয়ে জ্যা হতে পারে, এই দিক দিয়ে জ্যা হতে পারে, এই দিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে জ্যা হতে পারে। তার মানে একটি বৃত্তের অনেকগুলো জ্যা থাকতে পারে। তাহলে বোঝা গেল যে পরিধির মধ্যবর্তী দূরত্বকে জ্যা বলে। এখন আসেন ভাই ব্যাস। ব্যাস হচ্ছে এই যে বৃত্ত ছিল, খেয়াল করেন, এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, কেন্দ্রগামী জ্যাকে বলা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তার মানে কি? এই যে পরিধি মধ্যবর্তী দূরত্ব, সেইটা যদি ওই দূরত্ব যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে কি পাবো আমরা? ব্যাস। তার মানে এই যে ব্যাস পেলাম, এই ব্যাসটা দেখেন এইদিকে একটা অংশ আছে, এইদিকে অংশ আছে না, তার মানে এই যে একটা নির্দিষ্ট কেন্দ্র ছিল, এই কেন্দ্রের যে ব্যাস পেয়েছি, এই ব্যাসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে 2r দ্বারা। ব্যাসকে প্রকাশ করা হয় কি দ্বারা? 2r দ্বারা। এখন এই ব্যাস নির্দিষ্ট, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দূরত্ব আছে, নির্দিষ্ট এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। অথবা আমরা এটা বলতে পারি ব্যাসের অর্ধেককে বলা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তার মানে এই যে ব্যাসার্ধ পেয়েছি সেটা হচ্ছে কি? আর, শুধু আর। এখন আরেকটা বিষয় খেয়াল করবো ভাই, ব্যাস হচ্ছে সব থেকে বৃহত্তম জ্যা। একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। একটি বৃত্তের বৃহত্তম সব থেকে বড় জ্যাই হচ্ছে ব্যাস, কিন্তু সেটা কি হবে? কেন্দ্রগামী হবে। কেন্দ্রগামী হলেই সেটা দেখবেন যে বৃহত্তম হয়েছে। তারপরে এই যে এই দূরত্ব, এইটুকু একটি জ্যা, এই জ্যাটা হচ্ছে কি? কেন্দ্রগামী, এটা হচ্ছে ব্যাস। আবার কি? এই হচ্ছে ব্যাস। তারপরে এই যে ব্যাস সেটা হচ্ছে কি? কেন্দ্রগামী এবং সব থেকে বৃহত্তম জ্যা।
আমরা শিখেছি ব্যাস ব্যাসার্ধ সবকিছু শিখেছি, এখন আসে ভাই চাপের দৈর্ঘ্য। চাপ বিষয়টা কি? পরিধির যে কোনো একটি অংশকে, পরিধির যে কোনো অংশকে ব্যাস চাপ বলা হয়। পরিধির যে কোনো, এই হচ্ছে বৃত্ত, খেয়াল করেন এই হচ্ছে বৃত্ত, এইটা কি ছিল আমাদের পরিধি, তাহলে পরিধির এই অংশ, এইটুকু একটা অংশ পেয়েছেন না, এই যে অংশটুকু, যে অংশটুকু আপনি পেয়েছেন এর মধ্যে যে অংশটুকু, এইটুকু বলা হচ্ছে চাপ। এই অংশটুকু বলা হচ্ছে চাপ, তার মানে পরিধির যে কোনো অংশকে চাপ বলা হয়। তাহলে আমরা এটা একটু বুঝেছি চাপ কাকে বলে সেটাও। এখন চাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? চাপের দৈর্ঘ্য নির্ণয় করবো, দেখেন এই যে কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে একটি ব্যাসার্ধ পেয়েছি, যদি বৃত্তের ব্যাসার্ধ আর এবং কেন্দ্রের উৎপন্ন কোণ যদি থিটা হয়, কেন্দ্রের উৎপন্ন কোণ যদি থিটা হয়, তাহলে এই চাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? চাপের দৈর্ঘ্য যখন নির্ণয় করব তখন আমরা করব হচ্ছে পরিধি, পরিধি ইনটু এই কেন্দ্রের উৎপন্ন কোণ কত, থিটা, কেন্দ্রের উৎপন্ন কোণ ভাগ টোটাল কোণ কত ডিগ্রি, এই বৃত্তের টোটাল কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা চাপের দৈর্ঘ্যকে প্রকাশ করেছি এস দ্বারা। এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করব কিভাবে? কি করব? খেয়াল করেন, পরিধি ইনটু বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা বাই বৃত্তের টোটাল কোণ, মোট কোণ। আমরা এই বিষয়টা খেয়াল করি, বৃত্তের যে টোটাল একটা কোণ আছে, এই বৃত্তের টোটাল কোণ হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি বা 4 সমকোণ। একটি বৃত্তের মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। এখন ব্যাপারটা আসি ভাই পরিধি ব্যাপারটা কি? পরিধি আমরা শিখেছি, পরিধি কত, পরিধি নির্ণয় যে মান পেয়েছি সেটা হচ্ছে 2 পাই আর। পরিধি কত, 2 পাই আর। এখন আসেন ভাই থিটা, থিটা তো আমাদের কেন্দ্রের উৎপন্ন কোণ জানি না এখন আপাতত, থিটা ভাগ 360 ডিগ্রি। এখন দেখেন 360 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়, 360 এর অর্ধেক 180। তার মানে কি হবে, যে উপরে থাকবে হচ্ছে এই 2 দ্বারা যদি এই 360 কে ভাগ করেন তাহলে হবে হচ্ছে 180। তার মানে হবে হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। এটা হচ্ছে কি চাপের দৈর্ঘ্য। যখন আপনার বলবে যে একটি বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, তার কেন্দ্রে একটি উৎপন্ন কোণ দেওয়া আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে, তখন ওই বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর থিটা ভাগ 180। দৈর্ঘ্যের পরে আমরা আরেকটা বিষয় এখান থেকে খুব সহজে ক্লিয়ার হবো, সেই বিষয়টা হচ্ছে আপনার বইয়ে যদি প্রশ্ন কখনো আসে বা আপনার বইয়ে যেটা দেওয়া আছে বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। বৃত্তকলার ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো জানি না, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, পাই আর স্কয়ার। দেখেন বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কত, পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন ভাই বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করেছি, এখন বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? দেখেন বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি কিভাবে নির্ণয় করব, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা এই বৃত্তের একটা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল আপনারা যেটা লিখতে পারেন, ক্ষেত্রফল ইনটু ওই একই কথা থিটা ভাগ 360 ডিগ্রি, 300 কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন ভাই খেয়াল করেন এই ক্ষেত্রফল সমান কি পেয়েছেন, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইনটু থিটা, তো এই যে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ থিটা ভাগ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। দেখেন এখন এটা গুণ করে দেন তাহলে কি হবে, পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড 360 ডিগ্রি। এইভাবে আমরা কি করতে পারবো, এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তার মানে আমরা একটা বিষয় বলবো যে প্রথমত আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি, চাপের দৈর্ঘ্য। এই বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে ধারণা নিতে পারি তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, আর এই ব্যাপারে কোনো অঙ্ক থাকলে করতে পারবো। এখন আরো দুইটা বিষয় খেয়াল করবো ভাই, একটা বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি। বৃত্তস্থ কোণ ব্যাপারটা কি, দেখেন আপনি তো বুঝেন যে একটি বৃত্ত তো বুঝেন, বৃত্তস্থ কোণ বৃত্তের সাথে, আমি বললাম যে বৃত্তস্থ কোণ, এই হচ্ছে একটি বৃত্ত যার একটি নির্দিষ্ট কেন্দ্র আছে। এই বৃত্তস্থ কোণ ব্যাপারটা কি, বৃত্তের সাথে বা পরিধিস্থ কোণ বলা হয়, বৃত্তস্থ কোণ অপর নাম হচ্ছে পরিধিস্থ কোণ। যে এই যে সি কোণ, সি কোণটা কার সাথে উৎপন্ন করছে, বৃত্তের সাথে বা পরিধির সাথে, এর নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে কি বৃত্তের সাথে অঙ্কিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। আর একটা কি ভাই, কেন্দ্রস্থ কোণ। দেখেন এইটা যদি কেন্দ্র কেন্দ্র ও হয় তার মানে এ ও আর এই যে বি, তার মানে এ ও বি একটি কোণ পেয়েছেন, এই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে আমরা শিখলাম বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের সাথে অঙ্কিত হয়, তার মানে বৃত্তস্থ কোণ
ইকুয়াল টু এখানে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন হয়। আবারও বলতেছি, বৃত্তের সাথে অঙ্কিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তের সাথে অঙ্কিত কোণ কোনটা? বা পরিধির সাথে বৃত্তস্থ কোণের অপর নাম পরিধিস্থ কোণ। এই ব্যাপারটা খেয়াল করতে পারলে আপনি বুঝতে পারবেন যে বৃত্তস্থ কোণ কাকে বলে। বৃত্তস্থ কোণ হচ্ছে পরিধির সাথে, মানে বৃত্তের সাথে অঙ্কিত কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের অপর নাম হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে পরিধির সাথে অঙ্কিত কোণ। পরিধি বলতে কোনটা বোঝায়? ওই যে পুরো যে চাপটা, পুরো যে ক্ষেত্রটা তৈরি হয়েছিল ওইটা কি পরিধি। তার মানে পরিধিস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একই ব্যাপার। তাহলে বৃত্তস্থ কোণ কি? এসিবি কোণ, এসিবি। এখন ভাই আসেন কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের সাথে অঙ্কিত কোণকে যদি কেন্দ্রস্থ কোণ বলা হয়, তাহলে এইখানে কেন্দ্র কোণটা ও, তার মানে এ ও বি কি কেন্দ্রস্থ কোণ। এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ভাই এখন এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে খেয়াল করেন। যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ভাই এখন বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ ছিল আপনার এ সি বি। ওই যে এ সি বি কেমন বৃত্তস্থ কোণ ইকুয়াল টু বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক। অর্ধেক কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। তার মানে কি বুঝলাম? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক। এইখান থেকে আমরা আরেকটা কথা লিখতে পারি। কি লিখতে পারি খেয়াল করেন। আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিভাবে লিখতে পারি? দেখেন এই টু এর পাশে কি আছে? ভাগ আছে। এই পাশে গেলে কি হয়ে যাবে? বৃত্তস্থ কোণের সাথে গুণ হয়ে যাবে। তার মানে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এইখান থেকে আমরা যে শিখবো সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কি শিখবো? যদি আপনি এই বিষয়টা বুঝেন তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবেন যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্ত বলতে কি? একটি বৃত্তের অর্ধেক। একটি বৃত্তের মোট কোণ, টোটাল যে কোণ, এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। এই ব্যাপারটা বুঝলে আপনি এখন এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবেন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। একটা বৃত্ত তো বুঝেন তাই না? এখানে খেয়াল করেন যে আপনার এইটা একটা বৃত্ত, খেয়াল করেন এইটা কি একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র আছে কি? এই হচ্ছে কেন্দ্র। এটা ধরলাম চৌক। এই বৃত্তের টোটাল কোণ কত? 360 ডিগ্রি। বৃত্তটাকে আমরা অর্ধেক করে দিলাম। তার মানে এই যে ব্যাস অর্ধেক করে দিলাম। তার মানে এইদিকে অর্ধেক বৃত্ত আছে আর এইদিকে কি অর্ধেক বৃত্ত আছে। তার মানে এই যে 360 কে যদি আপনার 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 180 ডিগ্রি। তার মানে এইদিকে আছে কত? 180 ডিগ্রি। এইদিকে আছে কত? 180 ডিগ্রি। তার মানে কি এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ 180 ডিগ্রির অর্ধেক হবে। কারণ কি আপনি কি এখন কিছু খেয়াল করেন যে এই যে কেন্দ্রস্থ কোণ, এখন অর্ধবৃত্তস্থ কোণ, যেমন এই যে কেন্দ্রস্থ কোণ কত? এখন এই অর্ধবৃত্তস্থ কোণের 180 ডিগ্রি। তাহলে এই যে কেন্দ্র দিয়ে গিয়েছে এই কোণটা, অর্ধবৃত্ত বলতে কি এই যে কেন্দ্রের সাথে অঙ্কিত হয়েছে। তার মানে কি এই যে কোণ অঙ্কিত হয়েছে না, এইটা হচ্ছে ও, এইটা যদি আপনার এ হয়, এইটা যদি বি হয়, তার মানে এ ও বি কোণ কত ডিগ্রি? এখন এ ও বি একটি সরল কোণ না, এই কোণটা কি একটি সরল কোণ? সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। তার মানে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের অর্ধেক হয়, তার মানে কি এই যে খেয়াল করেন যে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের অর্ধেক হয়, তার মানে এর অর্ধেক কি হবে? এখন বৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি সমান কত? 1 সমকোণ। 1 সমকোণ। তার মানে এখন এই যে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন হবে, এই যে বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা হবে হচ্ছে কত? 180 ডিগ্রির অর্ধেক। তার মানে কি 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মানে 1 সমকোণ। তার মানে কি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ।